আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় টেন্স নিয়ে কথা বলবো। টেন্স মানে কি? টেন্স মানে কাল। কাল মানে কি? কাল মিন্স সময়, অর্থাৎ টেন্স মানে সময়। কার সময়? ভার্বের সময়, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল বা সময়কে বলা হয় টেন্স। এই টেন্সটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকল ক্লাসেই এর ব্যবহার পাব। আজকে টেন্স কি, টেন্সের ক্লাসিফিকেশন এবং আরও কিছু বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে আমরা ক্লাসটা করব ইনশাআল্লাহ। দেখো, টেন্স মানে কি বলছি? ক্রিয়া সম্পাদনের কাল বা সময়কেই বলা হয় টেন্স। তাহলে আমরা টেন্সকে খুব সহজে অল্প কথায় কিভাবে টেন্সটাকে চিহ্নিত করব এবং আমাদের মেথডটা যেন খুবই সহজ হয়, সেই মেথডটাই আমরা অবলম্বন করব। দেখো, নর্মালি আমরা টেন্স যেভাবে শিখে আসছি তার থেকে একটু ব্যতিক্রমভাবে আজকে আমরা টেন্সটা পড়ব। আমি ভাত খাই, এখানে আমি কয়েকটা এক্সাম্পল লিখে রাখছি। আমি ভাত খাই, আমি ভাত খাইলাম, আমি ভাত খাইব বা খাবো। এই বাংলা থেকেই আমরা মূলত টেন্সটাকে আইডেন্টিফাই করব। টেন্সটাকে আমরা নির্ণয় করব বাংলা থেকে। প্রথমে আমরা বাংলা থেকে নির্ণয় করব। দেখো, আমি ভাত খাই, বাংলা বাক্যে যদি ক্রিয়ার শেষে যদি ল লাম লে লেন, এই যে এই অংশটুকু ল লাম লে লেন ত তাম তে তেন, বাংলা বাক্যের যদি ক্রিয়ার শেষে এইগুলা থাকে তাহলে সেটা পাস্ট টেন্স, সেটা হবে পাস্ট টেন্স। টেন্সের প্রকারভেদ আমি পড়াবো। তার আগে টেন্স প্রধানত তিন প্রকার আমরা জানি: পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে যদি ললাম লেন থাকে তাহলে পাস্ট টেন্স, যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে বব এন্ড বেবি থাকে তাহলে ফিউচার টেন্স। এই দুইটা কথা আমরা মনে রাখবো টেন্সের পুরা ক্লাসের জন্যই। এর পরবর্তী যতগুলা টেন্সের ক্লাস হবে সকলগুলার ক্ষেত্রেই আমি এই কথাগুলা বলবো। ললাম লেন থাকলে পাস্ট টেন্স, বব এন্ড বেবি থাকলে ফিউচার টেন্স, আর এইগুলো যদি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের কোন টেন্স সেটা আমি একটু পর দেখাবো। ওকে, তাহলে এই প্রথম বাক্যটা দেখি। আমি ভাত খাই, বাংলা বাক্যের ক্রিয়া সবসময় শেষে থাকে। বাংলা বাক্যে ক্রিয়া সবসময় শেষে থাকে। ওকে, আমি ভাত খাই, এখানে ক্রিয়া হচ্ছে খাই। ক্রিয়া কোনটা? খাই। এইখানে কি ললাম লেন আছে? নেই, তাহলে এটা পাস্ট টেন্স হবে না। বব এন্ড বেবি আছে? নেই, তাহলে পাস্ট ফিউচার টেন্স হবে না। তার মানে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের কোন টেন্স আমি বলছি আমরা প্রকারভেদটা একটু পরে দেখব। এরপর একটা দেখো, আমি ভাত খাইলাম, লাম আছে, তাহলে নিঃসন্দেহে এটা পাস্ট টেন্স। আমি কিন্তু বলছি আগে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আগে আমরা চিনব। ওকে, নেক্সট, আমি ভাত খাইব, ব আছে, তাহলে ফিউচার টেন্স। এই অংশটুকু আশা করি সকলেই বুঝতে পারছি। আর এইটুকুই কিন্তু আমাদের অতি গুরুত্বপূর্ণ। সবাই এই অংশটুকু মনে রাখতে হবে, কারণ পরবর্তী সময় শুধু এই কথাগুলোই বলবো। ললাম লেন থাকলে পাস্ট, বব এন্ড বেবি থাকলে ফিউচার, আর এগুলো না থাকলে প্রেজেন্ট। তার সাথে একটু চেঞ্জ করব, সেই অংশটুকু আমরা মনে রাখবো। এরপরে দেখো, আমরা যদি টেন্সের ক্লাসিফিকেশন করি, টেন্সকে প্রধানত ভাগ করা হয়েছে কয় ভাগে? তিন ভাগে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার এই প্রত্যেকটা টেন্সই আবার চার প্রকার। প্রেজেন্ট টেন্সও চারটা, পাস্ট টেন্সও চারটা, ফিউচার টেন্সও চারটা, এবং তাদের নাম একই। যে কারণে আমরা প্রেজেন্টের সাথে যদি আমরা এই দুটো অপশন বাদ দেই, স্কিপ করে যাই, তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টের যদি বলি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারে বলে এই দুটো অংশ বাদ দিলাম, তাহলে ফিউচার কিন্তু আবার চারটা হয়ে গেল। তার মানে আমরা এক কথায় সবগুলাকে লিখে ফেলেছি। অর্থাৎ এখানে 12টা প্রকারভেদ আমরা অল্প মানে পরিশ্রম কম করে বেশি লিখে ফেলেছি। ওকে, এখন আমরা আসি এইখানে। দেখো, আমি বলছিলাম আমরা একটু ব্যতিক্রমভাবে পড়াবো, আমরা একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম প্রয়োগ করব এখানে টেন্সের ক্ষেত্রে। আমরা প্রথমে শুরু করছি কোথা থেকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ব্যতিক্রম নিয়ম তৈরি করব, তা ব্যতিক্রম নিয়ম না, ব্যতিক্রমভাবে আমরা পড়াবো, পদ্ধতিটা অবলম্বন করব।
ওকে, প্রথমেই শুরু করছি কোথা থেকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। নর্মালি আমরা যখন টেন্স পড়ে আসছি ক্লাস 5-এ যখন আমরা টেন্স পড়ছি হয়তো বা অনেকেই, তখন আমরা দেখেছি আমরা পড়েছি ইনডিফিনিট থেকে, এরপরে পড়েছি বাংলা চেনার রূপ, তারপরে গঠন, তারপরে এক্সাম্পল। কিন্তু আমরা এখন দেখব একটু অন্যরকম। প্রথমেই শুরু করলাম কন্টিনিউয়াস থেকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে আমি চলে যাব সরাসরি, দেখো এক্সাম্পলে চলে আসো। এক্সাম্পলে আমি ভাত খাইতেছি, এখানে কি আছে? আমি ভাত খাইতেছি। আমি কিন্তু এই কথাটাই মনে রাখতে বলছি, বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি ললাম লেন থাকে তাহলে পাস্ট টেন্স হইতো, ববেন বেবি থাকলে হয়তো ফিউচার। এখানে ললাম লেনও নাই, ববেন বেবি নাই, তার মানে এটা প্রেজেন্ট। আর এরপরে আমরা ভার্বের মধ্যে একটু পিছনে চলে আসি, এখানে কি আছে? তয়কারতে। বাংলা বাক্যে সাধারণত যদি তয়কারতে থাকে তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। ললাম লেন নাই, পাস্ট না, ববেন বেবি নাই, ফিউচার না, আর তে আছে কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইখানেই দেখো আমি এখন তিনটা টেন্সই একসাথে বলে দেব। যদি এখানে ললাম লেন থাকতো তাহলে পাস্ট, আর তে আছে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, যদি এখানে থাকতো আমি ভাত খাইতে থাকিব, ববেন বেবি আছে, তার মানে ফিউচার, আর তে আছে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে এটা হয়ে যেত ফিউচার কন্টিনিউয়াস। একটা বাক্য থেকে কিন্তু আমি সবগুলা টেন্সের আলোচনা করে দিলাম। এখন বাংলা যে কোনো বাক্য আসুক আমরা আইডেন্টিফাই করতে পারবো, আমরা নির্ণয় করতে পারবো যে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, নাকি এটা ফিউচার টেন্স। ওকে, এটা প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস। এই যে তে থাকলে আমরা লিখবো কন্টিনিউয়াস, আর ললাম লেন থাকলে পাস্ট, নাকি এটা ফিউচার কন্টিনিউয়াস। ওকে, এখন কথা হইতেছে আমরা এখন প্রশ্ন করতে পারি, স্যার আমি কিন্তু এখনো এই এক্সাম্পলের মধ্যেই আছি, স্যার আমি ভাত খাচ্ছি, এখানে তো তে নাই, তাহলে এটা কোন টেন্স? এখন আমরা উপরে বাংলা রূপটা দেখি। দেখো বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসি, তেসিস, তেসিস, তেসে, তেসিস ইত্যাদি সাধু ভাষায়, তার মানে এই যে তেটা যে থাকবে এটা কোন ভাষায় থাকবে? সাধু ভাষায়। আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি পড়ছি, এগুলা যখন বলবো তখন এটা হচ্ছে চলিত ভাষা। আমরা ভাষা অধ্যায়ে এগুলো পড়ে আসছি। তাহলে খাচ্ছিকে যদি আমরা চলিত করি, সাধু করি, তাহলে হবে খাইতেছি, তে চলে আসবে সাধু ভাষায়। ওকে, বাংলা রূপও আমাদের হয়ে গেল। এটা আমাদের আর মুখস্থ করার কিন্তু দরকার নেই, জাস্ট এই বাক্যটার এই ভাগটা দেখলেই হবে। এরপরে দেখো এখন আমরা বাংলায় চিনতে পারলাম, টেন্স নির্ণয় করতে পারলাম। স্যার আমরা ইংরেজিতে কিভাবে নির্ণয় করব? ইংরেজিতে টেন্স নির্ণয় করা আরো সহজ। ইংরেজিতে টেন্স ইংরেজিতে নির্ণয় করা খুবই সহজ। কেমনে? দেখো গঠনটা দেখো আগে। সাবজেক্ট এম ইজ আর, অতিরিক্ত মানে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি, আর আইএনজি সবসময় মূল ভার্বের বেস ফর্মের সাথে হয়। মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। এখন আমরা গঠন অনুযায়ী সাজাই। প্রথমে আমাদের সাবজেক্ট কি আছে? আমি, আমি ইংরেজি আই, এরপরে এম ইজ আর, তাহলে আয়ের সাথে এম, এম সর্বদাই আয়ের সাথে এম বসে, এম সর্বদাই আয়ের সাথেই বসে, অন্য কোনো সাবজেক্টের সাথে এম ব্যবহৃত হবে না, এম। এরপর বলা হয়েছে মূল ভার্বের সাথে আইএনজি। আচ্ছা এখানে ভার্ব কোনটা? সাবজেক্ট গেল, ভার্ব হচ্ছে খাই, খাওয়া, খাওয়া ইংরেজি কি? ইট, তার সাথে আইএনজি ইটিং। বাকি অংশ সাবজেক্ট গেল, ভার্ব গেল, তাহলে বাকি অংশ কি আছে? ভাত, তাহলে এখানে লিখলাম রাইস। আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। এখন পরের বাক্য দেখো, সে ভাত খাইতেছে, তাহলে কি হবে? হি ইজ হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহৃত হবে। হি ইজ, এরপর ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ। এখন আমরা কিভাবে ইংরেজি বাক্যকে সহজে চিনব দেখো। আর এই গঠন আমাদের প্রথমে এই কন্টিনিউয়াসের এই গঠনটা আমরা মুখস্থ করলে কিন্তু আমাদের যে পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস থাকবে সেই গঠনগুলো আমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কেন? শুধু পার্থক্য হবে এইখানে, পার্থক্যটা হবে আমাদের এইখানটাতে। এইখানে আমাদের কি পার্থক্য হবে? যখন আমরা পাস্ট করব তখন দেখবো এখানে শুধু আছে ওয়াজ ওয়ার, আর যখন ফিউচার করব শ্যাল বি উইল বি। ওকে, তাহলে দেখি আমরা এইখানে এখন এটা যে আমাদের কন্টিনিউয়াস টেন্স ইংরেজিতে কিভাবে চিনব? মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে, মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স। দেখো মূল ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স, মূল ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স।
আর সেটা যদি তার পূর্বে যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, আর যদি শ্যাল বি উইল বি থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কি বলছি, মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, তার আগে এম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট, আর শ্যাল বি উইল বি থাকলে ফিউচার। তাহলে তিনটাই কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম। ওকে, এরপরে দেখো আমাদের ভার্বের সাথে যে আইএনজির কথা বললাম সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। ভার্বের সাথে সাধারণত কিভাবে আইএনজি গঠিত হয়, যদি কোনো ভার্বের শেষে ই থাকে, ই, সেই ইটাকে উঠাই দিয়ে আইএনজি করতে হয়। যেমন রাইট, রাইট এখানে লেখা আছে রাইট, ই উঠাই দিয়ে আইএনজি। এরপর এই বাক্যটা একটু ইয়ে আছে, আমি মুখে বলতেছি সেটা শুনে নেবে সবাই। যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে, তার পূর্বে ভাওয়েল এবং তার পূর্বে কনসোনেন্ট, অর্থাৎ শেষে সিবিসি থাকে, শেষের তিনটা লেটার সিবিসি হয়, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তখন ওই শেষের লেটারটা ডাবল হবে। যেমন রান, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তাহলে রানিং। এরপর যদি কোনো ভার্বের শেষে আই থাকে, আই ই, তবে সেই আই ই কে উঠায় দিয়ে ওয়াই দিব এবং তারপরে আইএনজি করব। এখানে দেখো টাই, টি আই ই, টাই, আই উঠাই দিয়ে কি দিলাম, টি ওয়াই আইএনজি। এইভাবে আমরা ভার্বের সাথে আইএনজি তৈরি করব। নেক্সট আমাদের পাস্ট কন্টিনিউয়াস, এই বিষয়ে কিন্তু আমি অলরেডি কথা বলে ফেলেছি যে পাস্ট কন্টিনিউয়াস কিভাবে চিনব। প্রথমে গঠনে বাক্যে চলে আসো। উদাহরণে আমি ভাত খাইতেছিলাম, ললাবলেন থাকলে পাস্ট, তাহলে নিঃসন্দেহে এটা পাস্ট টেন্স, আর তে আছে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এটার গঠন কি, বাংলা চেনার উপায় তো আমরা শিখেই গেলাম। গঠনটা দেখি, শুধু পার্থক্য কোথায়, আগেরটার সাথে পার্থক্য কোথায়, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, এই অক্সিলারি ভার্বে শুধু পার্থক্য, আর বাকি অংশ ঠিক আছে। মূল ভার্বের সাথে আইএনজি, আর আইএনজি মূল ভার্বের বেস ফর্মের সাথে হয়, প্লাস বাকি অংশ। এক্সাম্পল দেখো, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। আর আমি বলছি ইংরেজিতে কিভাবে চিনব, মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা হবে কন্টিনিউয়াস, এখানে আইএনজি আছে কন্টিনিউয়াস, এর পূর্বে আছে এম ইজ ওয়াজ ওয়্যার, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এরপরেরটা দেখো, যদি আমাদের এরকম থাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, গঠমান ভবিষ্যৎ, আবার এখানে চলে যায় আমি ভাত খাইতে থাকিব, ব আছে, ববেন বেবি থাকলে যেন কি হয়, ফিউচার, আর তে আছে কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বাংলা রূপ আমাদের হয়ে গেল। এখন যদি আমরা গঠনে চলে আসি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, পার্থক্যটা দেখো কোথায়, এই অক্সিলারি ভার্বে। তার মানে ফিউচার কন্টিনিউয়াসে থাকবে শ্যাল বি অথবা উইল বি, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ সাজায় লিখি আই শ্যাল বি ইটিং রাইস, তাহলে সাবজেক্ট কি আই, আর শ্যাল আই এবং উইয়ের সাথে শ্যাল ব্যবহৃত হয়, আর বাকি সকল ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, তবে সকল ক্ষেত্রেই উইল ব্যবহার করা যাবে। তাহলে অতিরিক্ত শুধু আই শ্যাল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ। তো আশা করি এই পর্যন্ত আমরা সকলেই বুঝতে পেরেছি। টেন্সের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এই আলোচনাটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা খুব সহজেই পেতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।